প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মাত্রই শেষ হলো। 25টি কার্যদিবস ধরে চলছিল প্রথম অধিবেশন, আর শেষ হলো 30 এপ্রিল। তো এখন এই মূল্যায়ন করা যেতেই পারে এই প্রথম অধিবেশন কতটা সফল ছিল বা আদৌ সফল ছিল কিনা। মোটা দাগে বলতে গেলে দুটো কারণে প্রথম অধিবেশন সফল ছিল না। অধিবেশন চলমান ছিল, 25 কার্যদিবস ধরে চলেছে, শেষও হয়ে গেছে এবং অন্তত 94টি বিল পাশ হয়েছে। এই সব কিছুই সত্যি। তারপরও বলতে হবে মোটা দাগে দুটো কারণে অধিবেশন সফল হয়নি। এর মধ্যে একটি হলো বিএনপি পুরো 180 ডিগ্রিতে ঘুরে গেছে। নির্বাচন পূর্ব অঙ্গীকার, জনগণকে দেয়া, ভোটারদের দেয়া, সে অঙ্গীকার থেকে বিএনপি সরে এসেছিল দর্শনীয়ভাবে, দৃষ্টিকটুভাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ভোটারদের উদ্বুদ্ধ করছিলেন নির্বাচনের আগে, 12 ফেব্রুয়ারির আগ পর্যন্ত জনসমাবেশগুলোতে তিনি বলছিলেন চিৎকার করে যে আপনারা হ্যাঁ ভোট দেবেন, গণভোটে হ্যাঁ ভোট দেবেন। তো আমি একেবারে নিঃসন্দেহ যে তার এই আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিলেন। আর দিয়েছিলেন বলেই হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে বিএনপি এবং অন্যান্যদের ভোটে। প্রায় 70% হ্যাঁ ভোট পেয়ে গণভোট টিকে গেছে। অর্থাৎ জনগণ জুলাই সনদ বাস্তবায়ন চাইছে এবং তার পক্ষে তারা ভোট দিয়েছে এবং অন্যান্য সংস্কারও তারা চেয়েছে, সেই জন্য তারা ভোট দিয়েছে, হ্যাঁ ভোট দিয়েছে। কিন্তু যখন নির্বাচন হয়ে গেল, বিএনপি বুঝতে পারল যে তারা নিরঙ্কুশ মেজরিটি পেয়েছে এবং সরকার গঠন করবার মতো ব্যাপার তাদের মধ্যে আছে, এলিমেন্টসগুলো আছে। তো নির্বাচনের পূর্বে যদিও তারা বলবার চেষ্টা করছিল যে তারা অন্যরকম একটি সরকার গঠন করবে, তো যখন তারা নিরঙ্কুশ জয় পেল তখন আর তাদের এইসব করবার দরকার হয়নি, আর সেসব কথা মনেও ছিল না। তো যাই হোক, এটি হতেই পারে, তাদের একক সংখ্যাগরিষ্ঠতা ছিল, তারা সরকার গঠন করেছে, ফাইন। সরকার গঠন করেই প্রথম অধিবেশনের প্রথম দিনই তারা বেঁকে বসলো। তারা জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন অংশে সাইন করল না। সংবিধান সংস্কার পরিষদের যে বিষয়টি, সেইটিতে তারা কার্যকর করবার চেষ্টা করলো না, কারণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সুস্পষ্টভাবে উল্লেখ ছিল যে 12 ফেব্রুয়ারি দুটো ভোট হচ্ছে, একটি হলো দুটো শপথ হচ্ছে, দুটো ভোট হচ্ছে, একটি হলো গণভোট, একটি হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর সেটি ঠিকঠাক হয়ে গেলে সংবিধান সংস্কার পরিষদের জন্য আলাদাভাবে শপথ নিতে হবে, যেমনি সংসদ সদস্য হিসেবে সংসদ সদস্যদের আলাদাভাবে শপথ নিতে হবে। তো প্রথম দিনই বিএনপি বেঁকে বসলো। তারা সুস্পষ্টভাবে জানিয়ে দিল, বিএনপি মুখপাত্র সংবিধান বিশেষজ্ঞ জনাব সালাউদ্দিন আহমেদ জানিয়ে দিলেন আমাদের যে বিএনপি বা বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছে না, তারা শুধু ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে। যদিও এনসিপি এবং জামায়াত সহ 11 দলীয় জোটভুক্ত দলগুলো শপথ নিয়েছে, দুটো শপথ নিয়েছে তারা। তো সেই দিন থেকে আমরা দেখলাম কিভাবে বিএনপি তাদের পূর্বে দেয়া প্রতিশ্রুতি থেকে সরে এসে 180 ডিগ্রিতে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট সব কিছুর বিরোধিতায় আলাদা আলাদা বয়ান তৈরি করতে শুরু করলো। তারা নানা রকম ন্যারেটিভস চলে আসলো সামনে, পুরো জাতিকে অবাক করে দিয়ে তারা বিভিন্ন ন্যারেটিভ সামনে নিয়ে আসলো। তাতে করে বিএনপি যারা করেন না, নন বিএনপি সাধারণ মানুষ বা অন্য দল যারা করেন, কিংবা কোনো দলই করেন না, লাখো কোটি মানুষ কষ্ট পেলেন। এমনকি বিএনপি দলীয় নেতাকর্মীরা অনেকেই কষ্ট পেয়েছেন। তাদের অনেকের সঙ্গে আলাপে জানা গেছে তারা বিএনপির এই ভূমিকায় দুঃখিত, কারণ তারা কখনো ভাবেইনি যে বিএনপি হাই আপস সরকার গঠন করবার পর এরকম 180 ডিগ্রিতে ঘুরে যাবে। কারণ তৃণমূলের নেতাকর্মীদের, তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী আছেন, তারা তো আর মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদদের মতো হাই প্রোফাইল না। তাদের জনগণের সঙ্গে চলতে হয়, সমাজে মিলেমিশে প্রতিবেশীকে মুখ দেখাতে হয়, তাদের প্রশ্নের জবাব দিতে হয়। জবাব তাদের কাছে অনেকেরই ছিল না, অনেকেই দুঃখ প্রকাশ করেছেন অফ দ্য রেকর্ড। তো যাই হোক, তো সেই একটি কারণ, পুরো অধিবেশন জুড়েই চলল এই টাগ অফ ওয়ার, এই দড়িটানাটানি। 11 দলীয় জোট
বিশেষভাবে জামায়াত ইসলামী এবং এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং অন্যান্যরা সংসদে বলবার চেষ্টা করলেন, বারবার বিএনপিকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে বিএনপি ঠিক কাজ করছে না, তাদের উচিত গণরায় মেনে নেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়ন করা একেবারে টু দ্য লেটার, অক্ষরে অক্ষরে। মুখে মুখে তারা বলছিল তারা অক্ষরে অক্ষরে মেনে চলবে, যদিও আমরা দেখেছি সেটি শুভঙ্করের ফাঁকি। তো নির্দিষ্ট দিন শেষ হয়ে গেল, অধ্যাদেশগুলো সব জরুরি অধ্যাদেশগুলো যেগুলোতে বিএনপির ক্ষমতা কিছুটা হয়তো কমে যেত, নিরঙ্কুশ ক্ষমতা আর থাকতো না। শেখ হাসিনার যেমন প্রধানমন্ত্রী হিসেবে মনস্টার হয়ে উঠবার পুরো সম্ভাবনা তৈরি হয়েছিল বিএনপির অতি পছন্দের সেই ৭২-এর সংবিধানের কল্যাণে কিংবা সৌজন্যে। সো একই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো এখনও এক্সিস্ট করছে, যেগুলো বিএনপির পক্ষে যাবে। আর সংস্কারগুলো ঠিকঠাক হয়ে গেলে প্রধানমন্ত্রীর মনস্টার হয়ে উঠবার কোনো সম্ভাবনা থাকতো না। বিচার বিভাগ আরও স্বাধীনতা ভোগ করতো, জাতীয় মানবাধিকার কমিশন স্বাধীন হতো, এই বিষয়গুলো ঘটতো। তো ঘটতে পারেনি, কারণ বিএনপি চায়নি। সুস্পষ্ট হয়েছে, যতই দিন গিয়েছে ততই সুস্পষ্ট হয়েছে বিএনপি সেই সংস্কারগুলো চায় যেই সংস্কারে তাদের ক্ষমতা, তাদের নিরঙ্কুশ ক্ষমতা প্রশ্নবিদ্ধ হবে না, যা ইচ্ছে তাই তারা করতে পারবে। আর যেই যেই জায়গায় তাদের ক্ষমতা সংকুচিত হবে, অবাধ থাকবে না, সেই জায়গায় তাদের আপত্তি, তারা নানা উছিলায় নানা বয়ান তৈরি করে সেটি বাধাগ্রস্ত করেছে। তো এই একটি কারণ মোটা দাগে প্রথম অধিবেশন ব্যর্থ হওয়ার পেছনে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি প্রথম অধিবেশনের কার্যকলাপে, কার্যাবলীতে। আর দ্বিতীয়টি হলো আমাদের গরিব দেশের জনগণের টাকায়, জনগণের করের টাকার অপচয় হয়েছে, ভয়াবহ অপচয়। কেন? কারণ পুরো অধিবেশন জুড়ে ২৫ কার্য দিবস জুড়ে চলেছে আরেকটি ঝগড়া। সেটি কি? মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, ৭১ নন ৭১, ৭১-এর পক্ষে ৭১-এর বিপক্ষে। মুক্তিযুদ্ধ চেয়েছি, মুক্তিযুদ্ধ চাইনি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই দড়ি টানাটা নিয়েও চলেছে পুরো ২৫ দিন ধরে। তো তাই আমাদের জনগণের ট্যাক্সের টাকা অপচয় হয়েছে, ভয়াবহ অপচয়। তো প্রিয় দর্শক শ্রোতা, কিছু ডেটা আপনাদের দিতে চাই, তথ্যপাত্য। আর সেটি হলো, আমরা একটু পেছন থেকে দেখে আসব। নবম সংসদ নির্বাচনে আমাদের যেটি ছিল মেয়াদকাল ২৫ জানুয়ারি ২০০৯ থেকে ২৮ জানুয়ারি ২০১৪, তারিখ বাদ দিল ২০০৯ থেকে ১৪, ৫ বছর নবম সংসদ নির্বাচন। সেখানে প্রতি মিনিটে সংসদ চালু থাকাকালীন সংসদের কার্যকলাপ, কার্যাবলী পরিচালনায় প্রতি মিনিটে খরচ হয়েছিল ৪২,০০০ টাকা। প্রতি মিনিটে খরচ হয়েছে। আচ্ছা, দশম সংসদ নির্বাচন যেটির মেয়াদ ছিল ২০১৪ থেকে ২০১৯, সে দশম সংসদ নির্বাচনে অর্থাৎ ৫ বছর পর খরচ বেড়ে সংসদ পরিচালনায় প্রতি মিনিটে খরচ দাঁড়ানো ১,৬৩,০০০ টাকা গড়ে প্রতি মিনিটে। একাদশ সংসদ নির্বাচন, একাদশ জাতীয় সংসদ বা একাদশ সংসদ, সেইটির মেয়াদ ছিল ২০১৯ থেকে ২০২৪। তো সেটি সেটিতে খরচ ছিল প্রতি মিনিটে ২,৭২,০০০ টাকা। একাদশ সংসদের কথা বলছি প্রিয় দর্শক শ্রোতা। তো সেটি ২,৭২,০০০। তো মাঝখানে দ্বাদশ সংসদ হলো, সেটি টেকেনি, ২৪-এ হয়েছিল সেইটি। তো সেইটি বিবেচনায় এনে লাভ নেই। সো একাদশ জাতীয় সংসদে প্রতি মিনিটে গড়ে খরচ দাঁড়ালো ২,৭২,০০০ টাকা। তো এখন যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, কিছুটা সময় মাঝখানে চলে গিয়েছে, ২ বছর প্রায়। তো এই সময়ে খরচ আরও বেড়েছে। তো একাদশ জাতীয় সংসদের খরচ বা সেই গড়টি যদি ধরি, তাহলে সেখানে ২,৭২,০০০ টাকা প্রতি মিনিটে। তাহলে এখন ত্রয়োদশ জাতীয় সংসদে সেটি বেড়ে আমি ধারণা করছি ৩ লক্ষ টাকা পার মিনিট হয়ে গেছে। অর্থাৎ সংসদ চলছে, সংসদের অধিবেশন চলছে, পুরো সংসদ ভবনের মেনটেন্যান্স চলছে, সংসদ সদস্যদের যাতায়াত ভাতা, তাদের চিকিৎসা ভাতা, তাদের বেতন, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের যাতায়াত ভাতা, চিকিৎসা, বেতন, এবং এত বড় সংসদ ভবনের মেনটেন্যান্স, এসি বিল থেকে শুরু করে অন্যান্য ইলেকট্রিক বিল এবং অন্যান্য খরচ সব মিলিয়ে মিনিটে প্রায় আনুমানিক ৩ লক্ষ টাকা প্রতি মিনিটে খরচ হয়েছে এই জাতীয় সংসদে, যেটির অধিবেশন শেষ হল। আর এই তথ্যগুলো আমি দেইনি, এই তথ্যগুলো দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যেটিকে আমরা সংক্ষেপে টিআইবি বলি।
সেই টিআইবির পার্লামেন্ট ওয়াচ নামে একটি উইং আছে, সেই উইং এই মনিটরিং করেছে খরচের বিষয়ে, তার একটি গড় দাঁড় করিয়েছে। এটি তো এক্স্যাক্ট অ্যামাউন্ট হবে না, প্লাস মাইনাস কম বেশি হতে পারে। তো সেই গড় থেকে আমরা জানতে পারলাম যে একাদশ জাতীয় সংসদে প্রতি মিনিটে খরচ হয়েছে 2,72,000 কোটি টাকা, 2,72,000 টাকা প্রতি মিনিটে। আর যেটি কিনা দৈনিক খরচে গিয়ে দাঁড়ায় 5,77,00,000 টাকায়। তো এটি কিন্তু 8 ঘন্টার গড় না, সেটি হলো গড়ে 3,32,000,000 করে যদি চলে থাকে সংসদীয় দিবসগুলো, তাহলে সেই 3 ঘন্টা 32 মিনিট করে চললে 3 ঘন্টা 32 মিনিটে মিনিট আছে 212টি। আর এই টাকা দিয়ে হিসেব করলে 2,72,000 টাকা দিয়ে পার মিনিটকে হিসেব করলে সেই দিবসটিতে প্রতি দিবসে খরচ হচ্ছে 5,77,00,000 টাকা। তো এই গরিবের টাকায় এই সংসদ পরিচালিত হয়েছে। আর সেই টাকা ব্যয় করে আমাদের সংসদ সদস্যরা, আমাদের রাজনীতিবিদেরা তর্ক করেছেন কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, কে স্বাধীনতার পক্ষের শক্তি, কে স্বাধীনতার বিপক্ষের শক্তি। যেই বিষয়গুলো অনেক আগেই মীমাংসিত। যদি মীমাংসিত না হয় তাহলে এখন যেই দলটি পার্লামেন্টে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, তারা কি করে জামায়াতের সঙ্গে রাজনীতি করেছে দশকের পর দশক, এমনকি আওয়ামী লীগ পর্যন্ত রাজনীতি করেছে জামায়াতের সঙ্গে 80-র দশকে, করেনি? এরশাদের জামানায় বিএনপি রাজনীতি করেছে জামায়াতের সঙ্গে, আওয়ামী লীগ রাজনীতি করেছে জামায়াতের সঙ্গে। তাহলে এই দলগুলো, যেই দলটি সিদ্ধই না, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত যেই দলটি, হাসিনা তাদেরকে দণ্ড দিয়েছে, সেই দলের সঙ্গে সেই দলটি কি তখন ভালো ছিল? সেই দলের 2-4 জন তো তখন জীবিত ছিলেন, যাদের হয়তো খোঁজখবর নিলে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকবার সম্ভাবনা থাকলেও থাকতে পারে 2-1 জনের। তখন এরকম 2-1 জন বেঁচে ছিলেন জামাত ইসলামে বা অন্যান্য ইসলামী দলগুলোতে। শুধু মুক্তিযুদ্ধের বিরোধিতা জামাত ইসলাম করেনি, অন্য দলগুলো করেছে, মুসলিম লীগ করেছে, নেজাম ইসলাম করেছে, এমনকি চীনপন্থী কমিউনিস্টরাও করেছে মুক্তিযুদ্ধের বিরোধিতা, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা। তাহলে তাদের বিষয়ে তো আলোচনা হয় না কেন? তারা অতটা বিতর্কিত না কেন? কারণ তাদের কোনো শক্তি নেই, তারা শক্তিশালী হয়ে উঠতে পারেনি দল হিসেবে, সো তাদেরকে কাউন্ট করছে না প্রতিপক্ষ। জামাত ইসলাম যেহেতু শক্তিশালী হয়ে উঠতে পেরেছে, দল হিসেবে দাঁড়িয়ে গেছে, তৃণমূল পর্যন্ত তাদের সাংগঠনিক কার্যকলাপ চলছে, তারা যথেষ্ট শক্তি সামর্থ্য প্রদর্শন করতে পেরেছে, তাই তাদের নিয়ে যত সমস্যা, যত আপত্তি, তাদের নিয়ে যত সমালোচনা, সিমিলার অপরাধ, সিমিলার দোষের কথা অনেকেরই আছে, যেটি বলছিলাম, তাদের নিয়ে কখনো কথা হয় না কিন্তু। আচ্ছা, যাই হোক, হতেই পারে। তো এখন কথা হলো, এই জামায়াতের সঙ্গে বিএনপি রাজনীতি করেছে। শুধু রাজনীতি করেনি, 2001 থেকে 6 যেই সরকারটি বিএনপির ছিল, 4 দলীয় জোটের ছিল, সেই জোটে বিএনপি জামায়াতের 2 জন মন্ত্রীও নিয়েছিল। তার মানে বেশ ভালো রকমের সখ্যতাই তাদের সঙ্গে ছিল। তারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেছে, হাতে হাত রেখে রাজনীতি করেছে। আওয়ামীরা তাদের ট্যাগ দিয়েছিল বিএনপি জামায়াত বলে বলে, তারা মুখে ফেনা তুলে ফেলত বিএনপি জামায়াত। অর্থাৎ বিএনপি এবং জামায়াতকে একসময় সেপারেট করা যেত না, দে ওয়ার ইনসেপারেবল, অবিচ্ছেদ্য ছিল দুটি দল। এখন কেন আলাদা? কারণ ক্ষমতার ব্যাপার চলে এসেছে। তাই এখন জামায়াত ইসলাম ভালো না। জামায়াত ইসলাম 71-এর বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সব অপরাধী জামায়াত ইসলাম। কার কাছে? একসময়ের মিত্র বিএনপির কাছে। কেন? কোনো কিছু এখানে কাজ করেনি, সিম্পলি ক্ষমতার খেলা। বিএনপি নিজের ক্ষমতাকে সুসংহত করতে চাইছে। জামায়াতকে যত কোণঠাসা করা যাবে, তাদের নিজেদের শক্তি সামর্থ্য তত সুসংহত হবে, এটি বিএনপি মনে করছে। কিন্তু এটি বিএনপির ভুল রাজনীতি, এটি হবে না। কারণ দেশের মানুষ এই কার্ড আর নিতে পারছে না। এই সত্যটি বিএনপি অনুধাবন করছে না। শুধু বিএনপি না, সংসদে আর অনেকে এই সত্যটি অনুধাবন করছে না। নতুন করে দেখলাম আবার ফজা পাগলার আবির্ভাব। ফজা পাগলা নিজেই নিজেকে পাগলা বলে ঘোষণা দিয়ে আবার গর্জে উঠলেন ফজা পাগলা। কি হয়েছে? রাজাকার আলবদরের বাচ্চারা। ভয়ঙ্কর কথা, সংসদে দাঁড়িয়ে এসব কথাবার্তা বলা। এই নতুন বাংলাদেশে, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এই বিভাজনের রাজনীতি আর চাইনি। আমরা চেয়েছিলাম সংসদ সদস্যরা জনগণের করের টাকা খরচ করে, আমাদের অর্থ খরচ করে সংসদে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলবেন, আমাদের এই মুহূর্তে যে ক্রাইসিসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবেন, মানুষের প্রয়োজনের কথা বলবেন, নাগরিকদের সেবার কথা বলবেন। আমরা তাদের কাছে এই পাণ্ডিত্যপূর্ণ বয়ান চাইনি। আমরা আন্দালিব রহমান পার্থের কাছে কোনো লেসন চাইনি মুক্তিযুদ্ধের। পার্থর তো জন্মই হয়নি তখন,
পার্থ লম্ফজম্প কেন করছে? পার্থ নিজেকে আরও কাবিল প্রমাণ করবার চেষ্টা করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চোখে। দুটো লম্ফজম্প ভালোই দিচ্ছে পার্থ, কিন্তু পার্থ নিজেকে পচাচ্ছে, কারণ তার অতীত বেরিয়ে আসছে, তার বাবার কথা বেরিয়ে আসছে। আমি বলতে চাই না এগুলো, কিন্তু দুঃখজনক হলো সত্যি। তার বাবার সেই চিনি কেলেঙ্কারি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বেরিয়ে আসছে। তখন আওয়ামী সংসদে আওয়ামী একজন মন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন যে পার্থ, তোমার লাখ টাকার স্যুট কোত্থেকে আসে, তোমার বাবা কি করতেন, মাকে গিয়ে জিজ্ঞেস করো। এইসব আমরা আনতে চাই না, এইসব ঘাটাঘাটি আমরা করতে চাই না, কিন্তু পার্থ ভুলে গিয়েছে। লম্ফঝম্প করলে অতীত বেরিয়ে আসবে, লম্ফঝম্প করা যাবে না। আর ফজা পাগলাকে সামনে রেখে বিএনপি যদি আবার কার্ড খেলে, নির্বাচন পূর্ব যে কার্ড খেলেছে, ফজা পাগলাকে বহিষ্কার করেছে, আবার তাকে দলে ফিরিয়ে নিয়েছে, নানা কাহিনী আমরা দেখেছি। ফজা পাগলা সুস্পষ্টভাবে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এখনও তার সে অবস্থান আছে। রিসেন্টলি তিনি সেটি রিনিউ করেছেন জাতীয় সংসদে। তো এইসব আর জনগণ নিতে পারবে না। কিন্তু আমি বিএনপিকে একটি ফ্রেন্ডলি টিপ দিচ্ছি, জনগণ এগুলো আর এই রাজনীতি পছন্দ করছে না। বিশেষভাবে জেনজি বলি আমরা যাদেরকে, জেনারেশন জেড বা জি, তারা কিন্তু এই রাজনীতি পছন্দ করছে না। তারা এই রাজনীতি ছুঁড়ে ফেলে দিয়েছে, এই রাজনীতি ছুঁড়ে ফেলে দিয়েই তারা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে। সো এই রাজনীতি বেশি দিন করা যাবে না, এই কার্ড বেশি দিন খেলা যাবে না, অনেক পুরনো হয়ে গিয়েছে। এই কার্ড পৌঁছে এখন গন্ধ বেরোচ্ছে। সো সাবধান, সাধু সাবধান। ফজা পাগলা আর পার্থর কথায় লাভঝাপ দেওয়া যাবে না। আর এই বিভাদ বিভাজনের রাজনীতি শেষ করতে হবে। আমাদের জনগণের করের টাকায় মিনিটে 3 লক্ষ টাকা প্রায় খরচ হচ্ছে জাতীয় সংসদের কার্যদিবসে যখন কার্যাবলী করা হচ্ছে। তো আমরা এই রাজনীতি চাই না। আমরা চাই সংসদে জনগণের পক্ষে কথা হবে, দেশের পক্ষে কথা হবে, জনগণের পক্ষে কথা হবে, জনগণের সমস্যা সমাধানে কথা হবে। ওই পাণ্ডিত্যপূর্ণ আলোচনা আমাদের বাদ দিতে হবে, ওগুলো আমরা চাই না। আমরা কোনো পণ্ডিত আর সংসদে দেখতে চাই না। অনেক হয়েছে, ইনাফ ইজ ইনাফ। এই সত্য যত তাড়াতাড়ি আমরা অনুধাবন করব, সবার জন্য ভালো তত বেশি। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য।